আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তাকে কখন আদালতে নেওয়া হবে? সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি ৩ নম্বর এজাহারনামীয় আসামি। সেই মামলারই ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ২ নম্বর যে আসামি তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং এই মামলাটি ডিবি তদন্ত করছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এখন যে আনুষ্ঠানিকতা রয়েছে ডিবির, সেই আনুষ্ঠানিকতা শেষে আমরা যতটুকু জানতে পেরেছি দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হবে। এবং এই ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। আপনি সংবাদে যা বললে, রংপুরে রয়েছে এবং ঢাকায়ও বেশ কয়েকটি থানায় জুলাইয়ের হত্যার মামলাও তার রয়েছে। এবং রিমান্ডের বিষয়ে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, রিমান্ডের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি রিমান্ডে নেওয়া হবে কি হবে না। যদিও তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু জুলাইয়ের যে ঘটনা, যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল এবং দমন পীড়ন হত্যা, সেখানে তার ভূমিকা এবং ওই সময় তার যে কার্যকলাপগুলো ছিল সেগুলো নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারকে আসলে বিভিন্ন যে মেয়াদে যে তাকে ক্ষমতায় নিয়ে আসা অবৈধভাবে এবং জোর করে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে। এবং পাশাপাশি ওই সময়টিতে যেসব কুশীলবরা আসলে চেষ্টা করেছিল বিএনপিকেও কিভাবে দমন করা যায়, বিরোধী মতকেও দমন করা যায়, এবং সে সময় আমরা দেখেছি যে সংসদে যেসব আইন, কালো আইন পাশ করা হয়েছে, সেখানেও তার যে ভূমিকা ছিল, সেই বিষয়গুলো নিয়ে যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এখন আনুষ্ঠানিকতা যে শেষ হওয়ার পরে আদালতে নেওয়া হবে, এবং আদালতে রিমান্ড যদি চেয়ে থাকেন, যদি চান এখান থেকে আনুষ্ঠানিকভাবে, তাহলে যে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করে নতুন যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করা হবে। এবং আমি প্রশ্ন রেখেছিলাম, যারা ডিবি সূত্র থেকে যেটি বলা হয়েছে, তিনি কিন্তু যে ৫ আগস্টের পরে কিন্তু তিনি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করেন, এবং একসময় যে তিনি বিদেশে যাওয়ারও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আসলে বিদেশে যেতে পারেননি, দেশেই আত্মগোপনে ছিলেন। জানছিলাম শিরিন শারমিনকে জিজ্ঞাসাবাদের খবর। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপাতত জ্বালানি তেলের দাম বৃদ্ধি হচ্ছে না, তবে আগামী মাসে প্রয়োজন হলে দাম সমন্বয় করে বৃদ্ধির বিষয়ে বিবেচনা করা হবে। সংসদে জ্বালানি মন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে ১,৬৪,৬৪৪ মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সকাল 10:30টায় শুরু হয় সংসদ অধিবেশন। ১৩৩টি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে আজ থেকে 2 বেলা চলবে সংসদের অধিবেশন। হাওর জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ সংসদে কণ্ঠভোটে পাশ হয়। সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি তেল সংকটের খবর জানতে এখন যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট AK মইনুল হক। মইনুল, তেল পাম্পের কি খবর আছে, গ্রাহকরা কি বলছেন? জি লিমা, যদি রংপুর নগরীর আমি একটা ব্যস্ততম জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে এসে যে তথ্যটি জানতে পারলাম, আজকে তারা এই পাম্পে পেট্রোল দেবেন না, শুধু অকটেন দিচ্ছেন আর ডিজেল দিচ্ছেন। এই বাইকার যারা মোটরসাইকেল, বিশেষ করে দীর্ঘ লাইন আমি একটু দেখাতে চাই, একটু ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাতে চাই যে সকাল 6টা, 7টা, 8টা থেকে এই একদম শহরের ব্যস্ততম জায়গা রাস্তার পাশে
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন লোকজন তেলের জন্য। এখানে পাম্প মালিক যেটি জানালেন, তাদের পেট্রোল রয়েছে কিন্তু তারা ম্যানেজমেন্ট করতে পারবে না একসঙ্গে পেট্রোল বা অকটেন দেওয়ার জন্য। এই কারণে তারা আজকে শুধু অকটেন দেবেন, তা মাত্র 200 টাকার করে। অর্থাৎ তাদের ম্যান পাওয়ার অথবা এই ম্যানেজমেন্টটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই কারণে আজকে তারা পেট্রোল না দিয়ে শুধুমাত্র অকটেন দিবেন। আমি দেখাই একদম নগরীর আরেকটি রাস্তায় দীর্ঘ সেই পথ ধরে মানে লাইনে অপেক্ষা করছেন। কেউ সকাল 8টায় এসেছেন, কেউ বা আরও সকালে এসেছেন। অর্থাৎ এই ভোগান্তি কিন্তু বাড়ছে। আর গ্রাহকরা যেটা বলছেন যে মাত্র 200 টাকার তেল, এই তেল নেওয়ার যে অপেক্ষা দীর্ঘ সময়, এই সময়ের পরে মাত্র 200 টাকার তেল দিয়ে তাদের কিন্তু এই চাহিদা পূরণ হচ্ছে না। আর রংপুরে কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা সহ বিভিন্ন তেল পাম্পের কিন্তু এখানে কিন্তু ডিপো রয়েছে। এখান থেকে তেল সরবরাহ সংকট হওয়ার কথা না, কিন্তু তারপরেও এই সংকট, অর্থাৎ এটি ম্যানেজমেন্টের অভাব, এটি হয়তো মানে এই যে রেশনিং যে পদ্ধতিতে পাম্পগুলো তেল কম পাচ্ছে, এই ধরনের একটা অভিযোগ তারা করছে। আর পাশাপাশি এই তেল বিতরণে যদি একটু শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, তাহলে হয়তো এই ভোগান্তির থেকে রক্ষা পাবে যারা তেল নিতে আসে আর যারা তেল বিক্রি করছেন তারা। লিমা, জানছিলাম রংপুরের পেট্রোল পাম্পের খবর। প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একই সরল রেখায় কাজ করতে না পারলে স্বাস্থ্য খাতের উন্নতি সম্ভব নয়, এমন কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক প্রতিষ্ঠান নিম্নমানের ওষুধ উৎপাদন করলেও সেগুলো অনুমোদন দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রশাসন, ডাক্তার অ্যান্ড ইটস অক্সিলারি ফোর্সেস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্স, এই তিনটা গ্রুপ যদি একটা সরল রেখায় একটা সৎ মানসিকতা নিয়ে না দাঁড়াতে পারি স্বাস্থ্যসেবার উন্নতি করার লক্ষ্যে, দুনিয়ার ওষুধ, এআইটিআই সব আবিষ্কার হতে পারবে, কিন্তু এটার উন্নতি হবে না। এটা আমার একটা অভিজ্ঞতা এই কয়েকদিনের। দেশে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন 18 শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় নতুন করে 14 শিশুর হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় 48 শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 15 শিশু জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব শিশু হামে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে শিশুদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মোংলায় 24 ঘন্টায় 5 জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে এখানে হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে। হাম সংক্রমণের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সম ও সাজু। সাজু, হাম রোগীদের চিকিৎসা নিয়ে কি খবর আছে আপনার কাছে? লিবা, আমি এখন রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তো কিছুক্ষণ আগে আমি এখানে হাসপাতালের ভেতর থেকে ঘুরে এসেছি। সেখানে যে শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডগুলোতে তিল ধারণের এখন ঠাঁই নেই। বেডের ছাড়াও মেঝেতে অনেক শিশু রোগীকে আমরা দেখেছি যারা হাম আক্রান্ত হয়ে দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আর রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হাম আক্রান্ত শিশু আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আজকে গত 24 ঘন্টায় এই হাসপাতালে যে একজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা এবং তার বয়স 6 মাসের নিচে। তো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে হামের যে চিকিৎসা, পর্যাপ্ত চিকিৎসা সেবা তাদের দেওয়া হচ্ছে, কিন্তু যে তুলনায় রুগী এখানে আসছে সেই তুলনায় তার চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা কিন্তু বেশি। যেমন গত 24 ঘন্টা যদি একটু পরিসংখ্যান আপনাকে জানাতে চাই, যে 18 জন এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 32 জন শিশু। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, এমনকি কুষ্টিয়া অঞ্চল থেকে এখানে প্রতিদিনের রোগী আসছে হাম আক্রান্ত শিশু। পাশাপাশি ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর থেকে এখানে হাম আক্রান্ত শিশুরা আসছে। এখানে হামের যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানে 85টি বেড রয়েছে। তার মধ্যে 123 জন শিশু এই মুহূর্তে চিকিৎসাধীন এখানে রয়েছে। হামের চিকিৎসা তারা নিচ্ছে, হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি রয়েছে। তো আমি শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে অনেকে যে হাম আক্রান্ত হয়ে এখন সুস্থ হয়েছে, তারপর আরও এখানে তাদের বিভিন্ন ধরনের এখন রোগ দেখা দিয়েছে, নিউমোনিয়া
চিকুনগুনিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ। হাম এখন সুস্থ হলেও তারা অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। তো চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে হামের চিকিৎসা নেওয়ার পর যারা অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছে তাদেরকেও এখানে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় এখানে হামের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ যে সদর উপজেলা, যেখানে হামের আক্রান্ত সবচেয়ে বেশি, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ এবং ভোলাহাটে হাম আক্রান্ত যে শিশু 6 থেকে 5 বছরের নিচে তাদেরকে হামের টিকা দেওয়া হচ্ছে। লিমা, জানছিলাম রাজশাহী থেকে হাম সংক্রমণের খবর। বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 1.5 ঘণ্টা অবরোধ করে ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল 10টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেয়। পরে তারা সড়কে অবস্থান নিলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা নানা স্লোগানে সড়ক অবরোধ করতে থাকলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 1.5 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট রয়েছে। এ খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তো তুলে নিয়েছে শ্রমিকরা, তবে যানজটের কি খবর আছে? বলি যে কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কিন্তু অবরোধ তুলে নিয়েছে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের কর্মচারীরা, এবং তারা জানিয়েছে যে তাদের দাবি দেওয়া না মানলে কিন্তু তারা আবারও কর্মসূচি দিবেন। তবে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রামমুখী লেন রয়েছে সেই লেনে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং এখন পর্যন্ত যে সংখ্যাটি আমরা পেয়েছি অন্তত 15 কিলোমিটার যানজট ছাড়িয়ে গিয়েছে। তবে ঢাকামুখী লেনে যানজট স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ বলছেন যে তারা যানজট নিরসনে কাজ করছেন, তবে চট্টগ্রামমুখী যে লেনটি রয়েছে সেটি স্বাভাবিক হতে আরো অনেক সময় লাগবে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সর্বশেষ। জানছিলাম মহাসড়কের যানজটের খবর। ইনকিউবেটর বা বিদ্যুতের নির্ভরতা ছাড়া শুধু তুষ আর হারিকেনের আলো কাজে লাগিয়ে মাসে লক্ষাধিক হাঁসের বাচ্চা উৎপাদন করে সফলতা পেয়েছেন নেত্রকোনার কুটুরিকোনা গ্রামের হাফেজ মোহাম্মদ আরশাদ হোসাইন। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছে খামার, আর তাতেই বদলে গেছে গ্রামটির অর্থনৈতিক পরিস্থিতি। গ্রামটি হাঁসের পল্লী নামে পরিচিত এখন। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। হাওর বেষ্টিত নেত্রকোনার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামের কৃষক পরিবারের সন্তান হাফেজ মোহাম্মদ আরশাদ হোসেন ঢাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার বাবা কৃষিকাজের ফাঁকে শুরু করেন একটি হাঁসের হ্যাচারি। 3 বছর আগে গ্রামে গিয়ে আরশাদ বাবার দেখানো পথেই মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে পুরনো পদ্ধতিতে হারিকেনের আলো ও তুষ ব্যবহার করে শুরু করেন হ্যাচারি ও হাঁস পালন। করোনার সময় যখন প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আমি বাড়িতে আসছি, তখন আমার বড় ভাইয়ের সাথে আমি অ্যাড হয়েছি। অল্প পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করছি। ইনভেস্ট করছি 5,000 টাকা দিয়ে আস্তে আস্তে পরে 50,000, পরে 1.5 লাখ, 4 লাখ, 5 লাখ। এখন বর্তমানে আমার এই 8টা খামার আছে। 8টা খামারে প্রায় 70-80 লক্ষ টাকা মতো ইনভেস্ট করা আছে। খামারি আরশাদ বর্তমানে প্রায় 1 কোটি টাকা বিনিয়োগ করেছেন তার খামার ও হ্যাচারিতে। তার পথ অনুসরণ করে গ্রামের অনেক পরিবার এই পদ্ধতিতে বছরে প্রায় 3 কোটি বাচ্চা উৎপাদন এবং হাঁস লালন পালন করে কোটি টাকা আয় করে স্বাবলম্বী হয়ে উঠেছেন। প্রথম আমরা চুঙ্গাতে বসাই, চুঙ্গা থেকে যখন আপনার 17 দিন বয়স হয় তখন আমরা বেডে আনি। কাঁচামাল তো এক এক দিন এক এক প্রাইস থাকে, দেখা যাচ্ছে 35 টাকা পিস থাকে, দেখা যাচ্ছে কি 38 টাকা পিস থাকে। প্রতিটি হ্যাচারি থেকে হাজার হাজার হাঁসের বাচ্চা কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানের খামারিরা। ডিপার্টমেন্ট থেকে আমরা যে রেয়ারিং ইউনিট স্থাপনের জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি, আর পাশাপাশি যে আমরা টেকনিক্যাল যে সাপোর্ট সেটা আমরা সবসময় দিয়ে থাকব। ব্যাংক লোন সহ সরকারি সহায়তা পেলে হাঁসের হ্যাচারি আরও প্রসার লাভ করবে বলে জানান স্থানীয় খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।